চাটা শেষ করে মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এরই মাঝে পুকুরের পাশ থেকে পানির শব্দে কান খাড়া হয়ে গেল তার। ঘাড় ফিরিয়ে একবার তাকালো। শুধু সে নয়, সেখানে উপস্থিত সবাই তাকালো। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়েও থাকলো। তিহানের কপাল গভীর ভাঁজ। পানিতে ঝাপটানো অনবরত আওয়াজ আসছে। কিছুক্ষণের ব্যবধানে তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলক সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে সে শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তিহু কোথায়? চারিদিকে পানি, পুকুরটাতে বেশ গভীর, তার উপরে গুমোট অন্ধকার। দুহাত মেলে ছাপটাচ্ছে তোহা। এখনও ডুবে যায়নি। সে সাঁতার জানে। তার যখন 15-16 বছর ছিল তখনই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরে তেমন পুকুরটুকু নেই। কোনো জায়গায় এক সুইমিং পুলও ছিল, সেখানে নিয়ে গিয়ে টানা 20 দিনের সাঁতার জিনিসটা রপ্ত করে পেরেছিল সে। তবে এখানটার পানি গভীরতা তার উপর আকস্মিক ভয়টা সারা গায়ে মন মস্তিষ্ক নিপুণভাবে জেগে বসেছে। হাত পা কাঁপছে, সাঁতরানোর ঠাঁই পাচ্ছে না কোনোভাবেই। তবু হাল ছাড়েনি। সাঁতরিয়ে পারে না পৌঁছাতে পারুক, অন্তত ডুবে যেন না যায় সেই চেষ্টা করছে। এলোমেলো পায়ে নিচে ছুটছে তিহান। তার পা কাঁপছে, মাথায় কাজ করছে না কোনো কিছু। সব কিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না, এতটুকুই। তার মিছে মিছে বাকিরা আসছে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালী দিকে চেয়ে প্রশ্ন করে বলল, কি হয়েছে? এভাবে কই যাচ্ছিস সব কয়টা? স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনও পুরোপুরি ঠাহর করতে পারেনি সে। তাকে ফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফ আগ বাড়িয়ে উত্তর দিল, তোহা বোধহয় পুকুর পড়ে গিয়েছে খালামণি, আমরা শিওর না। কি? বলে আঁতকে উঠল আতিয়া। টেনশনটা তার বরাবরই বেশি। মাথা চক্কর দিয়ে উঠল। তুর্য নেই আশেপাশে। সে আগেই ছুটেছে তিহানের পিছু পিছু। তার অস্বচ্ছ দৃষ্টি দেখে সাইফ এগিয়ে গেল, আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহা অবস্থা নিবু বেশ বুঝতে পারছে। কয়েকটা পা এদিকেই দৌড়ে আসছে, তবে ডাকার ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে শরীর। শেষ কয়েকবার হাত দিয়ে এগোনোর চেষ্টা করল সে। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে পানিতে আরও একজনে ঝাঁপিয়ে পড়া আর মুখের ওপর ফ্ল্যাশ লাইট পড়া কিছুটা সচেতন ফিরে পেল। সামনে কালো অবয়ব মানুষটা মুখ না দেখেও সে ক্ষীণ কণ্ঠে ডাকল, তিহান ধরুন আমাকে। কথাটা পুরোপুরি শেষ না হতে দুহাতে তোহাকে ঝাপটে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথে সম্পূর্ণ গায়ের ভার তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণে ভয়টা নিমিষেই কেটে গেছে, তবে শক্তি পাচ্ছে না। তিহান কে যে একটু জড়িয়ে ধরবে সেই উপায়টাও নেই। তোহা মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তিহান। বুকের হাঁসফাঁসটা কমানোর চেষ্টা করলো, তবে সফল হলো না। আর একটু হলেই সে নিজেই জ্ঞান হারাতো ভয়ে। তুর্য ততক্ষণে ফ্যানের ফ্ল্যাশলাইট সমেত পুকুরের সিঁড়ি ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে সে গলা বাড়িয়ে ডাকছে, তিহান ভাই আমি আসবো? না তুই দাঁড়া ওখানে, আমি পারবো, আসতেছি বলে তোহাকে পাঁচকুলে করে তুলে নিল তিহান। তোমার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবা না। আমার কিন্তু ভয় করছে খুব। তিহানের কাঁপা কণ্ঠে বাচ্চা সুলভ আবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পাড়ে উঠে মাটির উপরে বসে পড়েছে তিহান। তোহার মাথা তার বুকে। তুর্য আস্তে আস্তে হাত বুলাচ্ছে বোনের মাথায়। চুপচুপে ভেজা জামায় শরীরে অভয় স্পষ্ট। গায়ে ওড়না এখনও পুকুরে ভাসছে। তাড়াহুড়ো সেটা আর আনা হয়নি। কথা বলছেন না কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহা মাথায় হাত বুলাতে বুলাতে বলল তুর্য। তোহা ভেজা চুলগুলো কানের পিছনে দিকে গুজে দিয়ে তিহান মৃদু গলায় উত্তর দিল, না জ্ঞান আছে, খুব ভয় পেয়েছে হয়তো।
বলে চোখ জোড়া বুঝল তিহান। এই সন্ধ্যাবেলায় এমন একটা ভয়ঙ্কর কাজ ঘটে যাবে বুঝতে পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি, করলে হয়তো এমন হতো না। এর মাঝে ছুটে এলো বাড়ির সবাই। এদিকে লাইট জ্বলে উঠতেই তোয়াকে নিজের দিকে ঘুরিয়ে দুহাতে লুকিয়ে আলগে ধরল তিহান। আতিয়া কান্না করছে ফুপিয়ে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালামণি, কেঁদো না, ও আরও ভয় পেয়ে যাবে। আরমান সাহেব এগিয়ে আসলেন, আতিয়া ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনেই তো ভিজে গেছি। তিহান মাথা ঝুঁকালো, ভদ্রতার সহিত নর্মকণ্ঠে বলল, জি খালু, নিয়ে যাচ্ছি। আপনি খালামণিকে ভিতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়া নিয়ে ভিতরে ঢুকলো। তার স্ত্রী অল্পতে অস্থির হয়ে ওঠে, প্রেশার বেড়ে যায়। তারা ভিতরে চলে যেতে আফিয়ার দিকে চোখে ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে নিয়ে হলরুমের সোফা থেকে তার গায়ের শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তিহান মুচকি হেসে তোহাকে কোলে নিয়ে গেল। তোহার আদো আদো স্বরে বলল, আমি পারবো। দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকালো তিহান। শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে বলে তোহাকে কিছু বলেনি এতক্ষণ, নতুবা একা একা এখানে আসার অপরাধে তার আগে এক দুইটা চর লাগানো উচিত ছিল। তথাপি তো তোহার কথা দাম না দিয়ে তাকে কোলে তুলে নিয়ে তোহা আবারও কিছু বলতে গেল, সেই রাগে কটমটো করে বলল, একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার, ঠোঁটজোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে করে নিয়ে রুমে ঢুকলো। তখন শুধু আফিয়া আর স্বর্ণা আছে রুমে। স্বর্ণালী তোহার জামা কাপড় বের করছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহানের নিজের কাপড় চোপড় ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ফোনটা ছিল পকেটে, সেটা হয়তো গেছে নষ্ট হয়ে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ল তিহান। তোহাকে ছুঁয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এভাবে নাম ধরে ডাকলেন, রোজ রোজ পুকুরে পড়ে গেল কিছু বলবো না, প্রমিস। রাতে খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। আতিয়া হাতে খাচ্ছে সে। একবারও তাকে বের হতে দেওয়া হয়নি রুম থেকে। পায়ে কাজটা বসে আছে তিহান, অন্য কেউ নেই রুমে। আতিয়া কড়া বকার উপর আছে সে, তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতো কাজই করেছে আজ। দু একটা থাপ্পড় যে এখনও গালে পড়েনি এই তো ঢের বেশি। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে এলেই তাকে অভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলস্বরূপ তিহান আর আতিয়া ছাড়া আর কারো বকার শিকার এখন অবধি হতে হয়নি। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটার নাম ধরে কিভাবে ডেকে ফেলল। ইস, আপনি কবে তো বলে সবসময়, আজকে কিভাবে যেন শুধু নামটা বেরিয়ে এলো। সামান্য মন খারাপ ছিল বলে তুই এই ভর সন্ধ্যাবেলা পুকুর পাড়ে যাবি তোহা? তোহা উত্তর দিল না, চুপচাপ ভাত চিবাতে লাগলো। মাকে এ ব্যাপারে নিজের পক্ষ থেকে আর কিছুই না বলা সেও কখন যে দ্বিগুণ রেগে যায়। আর তোমার মেয়েকে হুদা এত কষ্ট করে টাকা খরচ করে সাঁতার শিখিয়েছিলাম আমি খালামণি, কী লাভ হলো বলো তো? ফুঁসে উঠে বলল তিহান। আতিয়া সায় দিয়ে তার কথায়। তোহা অপরাধীর মতো মাথা নুয়ে আস্তে করে বলল, আমি সত্যি পারছিলাম না তিহান ভাই, পানি ছিল অনেক। তিহান ঠোঁট চেপে তাকালো। একটা কারণ অবশ্যই নিজের উপর রাগ লাগছে, তবে আতিয়ার সামনে আছে দেখে সে বিষয় নিয়ে কিছু বলছে না। খানিক বাদে আতিয়া ভাতটা খাইয়ে দিয়ে প্লেট রাখার জন্য বেরিয়ে যেতে তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাতে ভেজা ঠোঁটে চারপাশ মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছি কি করতে? তোমার মন যদি ভালো না রাখতে পারি তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করে বলো তো? এ তো ঘোর অন্যায়। ঝিরিঝিরি হাওয়া বইছে, রাতের ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার ওপাশে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে নারকেল গাছগুলো এঁকে বেঁকে শরীর দুলিয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই থেমে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ আবারও দুলতে শুরু করেছে। আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি।
পূর্ণিমার চাঁদের আলো ঝলকানিতে পুরো উঠান বারান্দা আলোকিত। বারান্দার রেলিংয়ে দুহাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো ক্রমেই তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একরোখা স্বভাবের। সে যে একটা মানুষের কাছে পড়ে আছে তো পড়েই আছে, তাকে ছাড়া কিছুই আর ভালো লাগে না। ঘড়ির কাঁটায় প্রায় 12টার ঘরে ছুঁই ছুঁই। গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকে গভীরতর রাত। আশেপাশে একটা কাকপক্ষীও চেঁচাচ্ছে না। সেই সন্ধ্যা থেকে ঘরে কোণঠাসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছে না তোহার। বের হয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য আকুপাকু করছিল ছোট্ট মনটা। তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তে ধীর পায়ে কোনো রকম শব্দ ছাড়াই বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে সে। চোখ বন্ধ অবস্থায় বুঝতে পারছে কে একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে, কিন্তু কেন যেন তিহানের গায়ে চিরচেনা গন্ধটা সে পাচ্ছে না। পাশে মানুষটা হালকা কাশির শব্দে চমকে চোখ মেলল তোহা। চকিত পাশে তাকাতেই দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। এ সময় একেবারে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি ঝাপটে ধরল তোহাকে। মাথায় ওড়নাটা আরও একটু সামনে টেনে দিয়ে সে মৃদু কণ্ঠে বলল, আব্বু তুমি এখানে? আররাম সাহেব হাসলেন। মেয়ের কাঁপা কাঁপা কণ্ঠ শুনে তার ভিতরে ভয়টা টের পেয়ে গিয়েছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলা পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতে বুঝতে আসে না। তোহার দৃষ্টি নিচে মেঝের দিকে। কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে, যেন রাত বিরাতে এখানে দাঁড়িয়ে থাকা একটা অন্যায়। আর আরমান সাহেব তাকে হাতে নাতে ধরে ফেলেছে। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখল। পরিবেশটা একটু সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন, চোখ বন্ধ করে কি ভাবছিলি? তোহা যেন আরও একটু লজ্জা পড়ে গেল। কি উত্তর দিবে সে তিহানের কথা ভাবছিল। এটা কি আর বলা যায় নাকি? তথাপি তো একটু মুচড়ে গেল সে। আরও একটু গুটিয়ে দাঁড়িয়ে আশ্চর্য স্বরে উত্তর দিল, কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন। তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনে কাটতে পারবে না, কিন্তু বস্তু তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো জানা তার খুবই দরকার, নয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারবে না। কিছুক্ষণ নীরবতা কাটল। আরমান সাহেব গলা ছেড়ে নীরবতা ভাঙলেন। বলেন, দেখো মা, আমি তোমার বাবা। যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের 3 ভাই বোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচাইতে আদরের। আমার কাছে ভয়ের কিছু নেই, বুঝতে পেরেছ? তোহা উপন্যাস মাথা নাড়ালো। ভয়টা এতক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পর হয়তো 3 গুণ 4 গুণ অবধি ছাড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বলো, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। বলো আব্বু, বিনয়ী গলায় উত্তর দিল তোহা। তবে এবার বোধ হয় না জানতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্ত তোমার ওপর বোঝা হোক। আবার এটাও কথা যে তোমার কোনো ভুল সিদ্ধান্ত আমি সমর্থন করব না, তাই না? তোহাকে এবার একটু বিচলিত দেখল। বাবার কথা গুলো তার মাথায় ঢুকছে না। কোনোভাবে এই রাতের বেলায় বাবা এসব কেন বলছে তার অর্থ উদ্ধার করা মোটেও সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরও ভারী লাগছে। তুমি এসব কেন বলছো আব্বু? কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করল না। কোনো রকম অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি কি তিহানকে পছন্দ করো? প্রশ্নটা শুনতেই যেন কয়েক সেকেন্ড থম মেরে থাকলো তোহা। এতবার বজ্রতের ন্যায় এক পলক তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। গলা শুকিয়ে কাঠ। বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা চাইতে চলে যাওয়া উচিত, নাকি বাবাকে উত্তর দেওয়া উচিত? বুঝতে পারছে না। গলা কথাগুলো কেমন জটলা পাকিয়ে যাচ্ছে। লজ্জায় কিছু নেই মা, নিশ্চিন্তে বলো। তোহা বলতে পারল না। নীরব থেকে গুমড়ে রইল। কেন সে বলতে পারছে না কিছু? কেন মনে হচ্ছে সে মুখ খুলে অনর্থক হয়ে যাবে, উল্টো পাল্টা বকে ফেলবে? মেয়ের নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন
আরহাম সাহেব। এরপর মাথা দুলিয়ে নিজের হাতের তালু পর্যবেক্ষণ করতে করতে বলেন, তবে কি আমি উত্তরটা হ্যাঁ ধরে নেব? এবার আর চুপচাপ থাকতে পারল না তোহা। এমন চুপ থাকলো তিহান নামক প্রেমিকটা সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে। এই অন্যায় সে করতে পারবে না, কখনই না। উপরন্তু মুখে কিছু বলতে না পেরেও মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। লজ্জায় রক্তিম আভা তার মুখে আনাচে কানাচে। আরমান সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন, যেন বুকে কোনো একটা পাথর নেমে গেল নিমিষে। তোহাকে ঘুরতে যেতে বলতেই এক ছুটে জায়গা প্রস্থান করলো তোহা। আরমান সাহেব আরও কিছুক্ষণ নির্বিশেষ চেয়ে রইল কালো আকাশের পানে। পরের দিনটা বেশ স্বাভাবিকভাবে কাটছিল তোহার। দুপুরের দিক তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন গেছে নষ্ট হয়ে। অনেক ঘুরে টুরে গ্রামে বেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল এক ঝাঁক বকা। মূলত তার জন্য তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিছু বলেনি অবশ্য। বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে একটা বড় ঘটনা ঘটে গেল বিকেলের পরপরই। ঘুরে ঠুরে বাসায় ফিরে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া সহাস্য মুখ তার রুমে প্রবেশ করে বলল, তোহা তোকে ডাকছে, নিচে আয়। কে ডাকছে আম্মু? যে বলে আমি ঘুমাচ্ছি, বিরক্ত সমেত উত্তর দিল তোহা। উত্তর দিয়ে শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, আয় জলদি। বাবার কথা শুনে একটু থমকালো তোহা। বাবা বলা কাল রাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডাকছে? নিচে হয়তো সবাই আছে। সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? আচমকা একটা ভয় ঢুকে গেল তোহার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, আচ্ছা আসছি, যাও তুমি। হলরুমে সোফায় বসে আছে বাসার প্রত্যেকটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমের সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের থ্রি পিস, মাথায় সাদা ওড়না। একেবারে সাধারণ সিমসাম ঘরোয়া পরিবেশ। সে গিয়ে আরমান সাহেবের কাছে যেয়ে দাঁড়াতে তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালী পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখানে আসলেই হচ্ছেটা কি। সবার মুখে মিটিমিটি হাসি। সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করা হচ্ছে। তোহাও চুপচাপ বসে রইল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট তিনেক বাদেই কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তার মুখে চাপা গোছানো হাসি, জিভ দিয়ে ঠোঁট ভেজানো তোহা। তিহান এগিয়ে কোনো কথা না বলে তার পাশে বসতে হুড়মুড়িয়ে একটু চেপে গেল তোহা। লোকটি শুরুটা করেছে কি সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জায় মাথা খেয়ে বসেছে? আশ্চর্য। তবে তার যায়পরনায় অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে এলো। উঠলেন তিহানের বাবা আমজাদও। তিহান হেসে ফেলে ততক্ষণে। তোহা আর চোখে তাকালো। লোকটার মুখে গাঢ় হাসিটা একটু বেশি মানিয়ে যায়। তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খানিক। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন। বললেন, পরিয়ে দাও। মুহূর্তেও হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারা শূন্যের চোখে চেয়ে থাকলো। আচমকা এমন একটা ঘটনাকে বুঝে ওঠে মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে। যখন বুঝে উঠল তখন আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে। লোকটার মুখে ঝলমলে হাসিটা বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্য, বাস্তবিক ঘটছে, কোনো স্বপ্ন নয়। মনে মনে কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করলো তোহা। তার জীবনে এই অতি কাঙ্ক্ষিত মুহূর্তটা যেভাবে অনাকাঙ্ক্ষিত একটা সময় হুট করেই সত্যি হয়ে যাবে তা কখনোই ভাবেনি। তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেভাবে আজও নিজের হাত মেলে দিয়ে বলল, হাতটা। এতক্ষণে তোহা মুখে হাসি ফুটে উঠল। মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাপা হাতে আলতো করে তিহানের হাতের ওপর হাতটা রাখতেই অনামিকা আঙ্গুলটা মুহূর্তে জ্বলজ্বল করে উঠল। একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটি হাতের সাথে জ্বলজ্বল করে উঠল তোহার চোখে। তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিল। তবে তোহাকে হাত মেলতে হলো না। তিহান নিজেই হাত এগিয়ে দিল। তিহানের হাত স্পর্শ করল না তোহা। দু আঙ্গুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙ্গুলে পরিয়ে দিল। আরও
চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা। তিহানের হাত সরানোর আগে এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল হাতের ওপর। তিহান বলল না কিছু। সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে, তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আন্টি পড়ানো শেষ হতে মিষ্টিমুখ করল সবাই। এদের কথাবার্তা বোঝা যাচ্ছে সবাই জানতো এঙ্গেজমেন্টের বিষয়টা, শুধু তোহা ছাড়া। তোহার অবস্থা তখন শোচনীয়। প্রচণ্ড লজ্জায় চোখ তুলতে পারছে না সে। কেমন একটা দম বন্ধকর পরিস্থিতি। এই সব যে এই পাশে বসা লোকটা কারসাজি তা বুঝতে একরত্তি অসুবিধা হলো না। গতকাল রাতে বাবার কথাগুলো শুনে সে কিছুটা আন্দাজ অবশ্যই করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে আকস্মিক আলো ভাবনায় আসেনি। মিজানুর রহমান মুখের দিকে তাকালো যাচ্ছে না হাসির ঝলকানিতে। লোকটার খুশি যেন উছড়ে পড়ছে। আফিয়া পর তিহানের বাবা আমজাদ সাহেব তোহার মুখে একটু খানিক মিষ্টি তুলে দিলেন। অপর হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বিয়েটা হবে তোমার উচ্চ মাধ্যমিকের পর। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাচ্ছে না, বুঝলে? তোহা তাকালো না, হালকা মাথা নাড়ালো শুধু। এখনো কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন? ও আল্লাহ! খানিক বাদে তিহানের ইশারা তোহাকে রুমে নিয়ে গেল আফিয়া। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, তাকে মধ্যকার বিষয়টা নিয়ে কেউ তাকে চেতাচ্ছে না পর্যন্ত। নুহাশ, সাইফ, তুর্য, এমনকি স্বর্ণালীও স্বাভাবিক, যেন তাদের কড়া আদেশ দেওয়া হয়েছে যাতে তোহাকে কোনো রকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তিতে না ফেলা হয়। বিছানায় বাম কাত হয়ে ফিরে শুয়ে আছে তোহা। চোখের ঘুমের ছিটেফোঁটা নেই। ঘরের নীলরঙা ডিমলাইটের মৃদু আলোয় হাতে অনামিকা আঙ্গুলে জ্বলজ্বল করছে আংটিটা। হাতটা চোখের সামনে মেলে ধরে আংটিটা দিকে নিষ্পলক চেয়ে থেকে সেই বিশেষ মুহূর্ত স্বস্তিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনো চিকচিক করছে আবেগীয় জল। এই আংটিটা আসলে তিহান পরিয়ে দিয়েছিল তাকে। হঠাৎ করে কিভাবে তাকে সুপ্ত অপ্রকাশিত প্রণয়টা সবার কাছে প্রকাশ পেয়ে গেল? শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পাওয়ার প্রথম ধাপটা পেরিয়ে ফেলো নিমিষেই। জীবন কি এতই সহজ? সব কিছু কি এতটাই বাধাহীন? কারো জন্য হ্যাঁ, আবার কারো জন্য হয়তো না। তবে এই লোকটা বোধহয় তার জীবনে কখনোই বাধা নিষেধ চড়াই উতরাই সৃষ্টি হতে দিবে না। নিচের উপর দিয়ে ঝড় বয়ে গেল প্রশস্ত বুকটা নিচে তাকে আগলে রাখবে সবসময়। ফোনে ভাইব্রেশন কাঁপুনিতে ভাবনার সুতো ছিল তোহার। ভুরু কুঁচকে বালিশের পাশে হাত নাড়ল সে। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তে ভিতরটা একটু কেঁপে উঠল বোধহয়। কিছুক্ষণ রিং হতেই কেটে গেল ফোনটা। ভাইব্রেশন কাঁপুনি থেমে যেতেই সম্বিত ফিরে পেল তোহা। জিমে কামড় দিয়ে তৎক্ষণাৎ ধরফরিয়ে উঠে বসলো। সেকেন্ড পেরিয়ে যেতেই আবারও সউদ্যমে ফোনটা ভাইব্রেশন হতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করলো তোহা। এখন নিশ্চয় একটা রামধমক খাবে। ফোন রিসিভ করে সরি বলার আগে ওপাশ থেকে তিহান গুরুগম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল, বাইরে আসো। কয়েক মুহূর্তে নিশ্চুপ হয়ে রইল তোহা। এরপর গলা খাকিয়ে নামিয়ে মৃদু স্বরে বলল, জি। ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাসে আওয়াজও শোনা গেল শুধু। তোহা পাল্টে কিছু বলার সাহস পেল না আর। ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরখ করে নিয়ে বিছানা নামতে নামতে মিন করে বলল, আসছি। সে আসছি বলে ফোনটা কেটে গেল অপর পাশ থেকে। ছোট্ট একটা শ্বাস ফেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে এলো দরজা খুলে। বারান্দায় তখন প্রচণ্ড শীতল মন মাতানো বাতাস। বাতাসের দমকাটা উষ্ণ শরীর ছুঁয়ে যেতেই গায়ে লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়ল। এদিকে ওদিকে তাকিয়ে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকা তিহানকে দেখতে পেল তোহা। সুতি সাদা ওড়নাটা আষ্টে পিষ্টে গায়ে জড়িয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহানের পাশে যেয়ে দাঁড়ালো। তার উপস্থিত টের পেয়ে ঘুরে দাঁড়ালো তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকে তোহা সারা মুখে দৃষ্টি ঘুরালো বেশ অনেকক্ষণ। তোহা নত দৃষ্টিতে এক ঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। সেই রাতের বেলায় ডেকে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশ প্রশ্ন করার জন্য মুখ খুলল তোহা। বলল, আপনি এত রাতে আমাকে দেখতে ইচ্ছে করেছে এজন্য ডেকেছেন? তোহার প্রশ্ন শেষ করার আগে
উত্তর দিল তিহান। তোহার এক পলক তাকালো, মুহূর্তে ঠোঁট চেপে ক্ষীণ হাসল। তিহানের ঠোঁট আটকে রইল সেই হাসিকে। খট করে একটা শব্দ হতেই চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে এদিকটায়? তাদেরকে একসাথে দেখে ফেললে কি হবে? তোহা অস্থির দৃষ্টি দেখে ঠোঁট বাগিয়ে হাসল তিহান। কেউ আসছে না, বাতাসে ধাক্কায় হয়তো শব্দ হয়েছে কিছুতে। এত ভয় পাওয়ার কেন? তোহার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে দৃষ্টিতে বারান্দায় ওপাশে চেয়ে রইল। হাঁফ ছাড়ল তিহান। তোহার হাত টেনে ধরে সামনে এগুয়েতে নিলি তোহান সন্দিহান কণ্ঠে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখা আগেই জ্ঞান হারিয়ে ফেলবে। আপনি মজা নিচ্ছেন? তিহান সরু চোখে তাকালো। তোহা কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদের সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। ছাদভর্তি চাঁদের আলো পাশে একটা ছোট্ট টব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নামক এসে ঠেকছে। মাথায় ঝিমঝিম করছে তোহার। তিহান দাঁড়িয়ে আছে মুখোমুখি। আংটি পরানোর হাতে 4 আঙ্গুলে অগ্রভাগ আলতো করে ধরে ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি দিয়ে এক দৃষ্টিতে দেখে চলছে বিরতিহীনভাবে, যেন সেখানেই তার গোটা জীবন সব সুখ এসে ভোর করেছে। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে পড়ল তোহা। বলো, এত কি দেখছেন? তিহান মুখ তুলে তাকালো। আবার মাথা নামিয়ে আংটিটা বৃদ্ধাঙ্গুলে বুলিয়ে বলল, সুন্দর লাগছে তাই না? তিহানের খেয়ে হারানোর কথাবার্তা হেসে ফেল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিলে নিজের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে হাসি থামিয়ে নিশ্চিন্ত কণ্ঠে বলো, আপনি কি এখন থেকে সবসময় তুমি করে ডাকবেন? তোহা বাহু ধরে কাছে টেনে নিল তিহান। হাতে উল্টো পিঠ গালে ছুঁয়ে দিয়ে ভুরু উঁচিয়ে বলল, ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা উত্তর দিল না। তার মুখে চিন্তার প্রখর ছাপ স্পষ্ট। এই লোকের মাঝে মধ্যে একান্ত ডাক তুমি ডাকে লজ্জায় শেষ হয়ে যায় সে। আর সবসময় সবার সামনে ডাকলে তো আর চোখে মেলানোর অবকাশ থাকবে না। না, ডাকবো না। বিয়ের পর ডাকবো, নয়তো আমার তুমি ডাকটা অভ্যস্ত হয়ে যাবে। তুমি তখন তুমি ডাকার পর মুহূর্তে তোমার লজ্জারাঙা আরক্তিম চেহারাটা আর দেখতে পাবো না। তা কি হয় বলো? কেটে গেল আরও কয়েকটা মাহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর দৃষ্টি তখন তোহার গভীর কালো চোখে। লোকটার মধ্যে কোনো সংকোচ নেই। নিচে নামলো না। অনেক রাত হয়ে গেল, আস্তে করে বলল তোহা। তিহান সে প্রসঙ্গে কোনো উত্তর দিল না। আচমকা তোহার বা চোখের পাতায় আঙ্গুল ছুঁয়ে দিতে চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থায় তাড়াহুড়া করে বলল, কি করছেন? আরে কিছুক্ষণ। তোহার ঘন ঘন পাপড়িতে আঙ্গুল দিয়ে খেলল তিহান। প্রশ্ন করল, তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটা অপ্রস্তুত হয়ে পড়ল তোহার। বাস্তবিক সে আজ পর্যন্ত কখনো চোখে কাজল দেয়নি। কেন জানি কাজল লাগালে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বরং হাত কেঁপে চোখে বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর আর কখনোই সাহস করেনি। আইলাইনার দিয়ে সবসময় কাজ চালিয়ে আমি কাজল দিতে পারি না, ছোট মুখে উত্তর দিল তোহা। তিহান হাসল। তোহার এক গাল হাত রেখে মোহনীয় স্নিগ্ধভাবে প্রসারিত কণ্ঠে বলল, জানো, তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেওয়া চোখে মায়া মাত্রাটা ভেবেই তো আমার ভয় হচ্ছে। আচ্ছা, সেই চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারবো তো? লাজুকলতা। তোহা লজ্জা পেল। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত বিরাতে তার প্রেমিকের মন আবারও জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিকে সে কি করে সামলাবে? তার যে এত সাধ্যি নেই। তার ভাবনার মাঝে তিহান এক বুক আবদার মাখা ছেলেমানুষি স্বরে বলল, আমি একদিন তোমাকে কাজল পরিয়ে দিব, ঠিক আছে? তোহা এক মুহূর্তে দেরি না করে উত্তর দিল, আচ্ছা দিয়েন। বাতাসে বেগ বেড়ে গেছে। গাছে পাতা নড়ার সহসা শব্দ হচ্ছে। একটা দমকা হওয়া। তোহার মাথায় ঘোমটা পড়ে গেছে। খুলে গেছে খোঁপার চুল। তীব্র বাতাসে আগোছালো চুল সামলে বেশ ঝামেলা পোহাতে ইচ্ছে হচ্ছে তোহার। কিছুতেই সবকিছু চুল হাতে মুঠোয় আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পরে গায়ে ওড়না ঠিক করতে তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে দিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলো, তোমাকে ঘোমটায় মানায় খুব। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন।
সাথে লাইক শেয়ার করবেন।